হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অঙ্কের অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ থিওরিটিক্যাল পার্ট আলোচনা করার পরে আমরা এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে আমাদের এসএসসিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলোর ডিটেলস সলিউশন কিন্তু করব, ঠিক আছে। আর এই ক্লাসের যে পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে অনুপাত কি জিনিসটা কি। প্রথমে আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা সমানুপাত সম্পর্কে আলোচনা করব। তো অনুপাতের কথা যদি বলা হয়, দেখো কি বলছে যে একই ধরনের দুটি পরিমাণ বা পরিমাপের মধ্যে তুলনামূলক সম্পর্ককে অনুপাত বলে। দ্য কম্পারেটিভ রিলেশন বিটুইন টু অ্যামাউন্টস অর কোয়ান্টিটিস অফ সেম টাইপ ইজ কল্ড রেশিও। তার মানে জিনিসটা কীরকম না, জিনিসটা হলো যে ধরো বললাম যে দুজন কোনো ব্যক্তি আছে, মানে ধরো বলা হলো যে রাম নামের কোনো একজন ব্যক্তি আছে, আর মনে করো হচ্ছে রাহুল নামের কোনো একজন ব্যক্তি আছে। এবারে কি বলা হচ্ছে যে রামের বয়স মনে করছি আমি 40 বছর, ঠিক আছে, আর রাহুলের বয়স মনে করলাম আমি 25 বছর। তাহলে এর দুজনের অনুপাত যদি আমি বের করতে চাই, কিছুই করব না, আমি ডিভাইড করে দেবো, অর্থাৎ কাটাকাটি করে দেবো। মানে কি, 5 8 40 আর 5 5 কত হবে 25। তার মানে অনুপাত কত হয়ে গেল 8:5। অর্থাৎ কোনো একটা জিনিসের, ঠিক আছে, যখনই সেম টাইপ হবে, ঠিক আছে, মানে কারুর ধরো বয়স, ঠিক আছে, দুজনের বয়সের তুলনা করছি, দুজনের ওজনের তুলনা করছি, দুজনের হচ্ছে ধরো উচ্চতার তুলনা করছি, সেরকম যে তুলনাগুলো সেগুলোকে আমরা অনুপাত বলছি। অর্থাৎ এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে বলা হচ্ছে অনুপাত সবসময় একই এককের মধ্যে ঘটে। অর্থাৎ মনে করো কারুর ওজন মাপছি আমি, তার মানে কেজি অনুপাত কেজিতে হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু কখনোই কেজি অনুপাত গ্রাম হবে না, বা গ্রাম অনুপাত কেজি হবে না। সব সময় এই দুটো ইউনিট কিন্তু সেম থাকতে হবে। এই যে সামনের ইউনিটটা আর পরের যে ইউনিটটা, এই দুটোকে সবসময় কিন্তু সেম হতে হবে। অর্থাৎ আমি মনে করো কারুর উচ্চতা বললাম যে 160 সেন্টিমিটার, ঠিক আছে, আর কারুর উচ্চতা আমি বলছি যে ধরো আমি কথাই বলছি 7 ফিট বা 7 ফুট, ঠিক আছে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ হচ্ছে দেখো এটা তোমার সেন্টিমিটারে রয়েছে আর এটা ফুটে রয়েছে, এর অনুপাত কখনো সম্ভব নয়। হয় তোমাকে দুটোকেই সেন্টিমিটারে আনতে হবে, না হলে দুটোকেই তোমাকে ফিটে কিন্তু নিয়ে আসতে হবে, তারপরে তুমি অনুপাত বের করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো আমরা অনুপাতগুলো কীভাবে প্রকাশ করি। বলছে দেখো একটি পরিমাণ যদি এক্স হয় আর অন্যটি যদি ওয়াই হয়, তাদের মধ্যে অনুপাত কী হবে, x:y। এই যে চিহ্নটা, এই চিহ্নটাই হচ্ছে অনুপাত চিহ্ন বা হচ্ছে ইস টু চিহ্ন। এবার এই অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ x:y সমান কী হবে, x/y, ঠিক আছে। এবারে চলে আসি পূর্বপদ আর পরপদের ধারণায়, ঠিক আছে। পূর্বপদ জিনিসটা কী আর পরপদ জিনিসটা কী, ঠিক আছে। দেখো পূর্বপদ কী আর পরপদ কী। প্রথম কথা, ধরো আমি বললাম, যেমন এখানে ধরো এই যে আমরা যে বয়স অনুপাতটা বের করেছিলাম, কত বেরিয়েছিল 8:5। তার মানে আমি এখানে যদি লিখি যে 8:5, ঠিক আছে, তাহলে এই যে সামনের যে পথটা দেখতে পাচ্ছ, এই সামনের পথটাকে বলা হয় পূর্বপদ। সামনের পথটাকে কি বলা হয়, পূর্বপদ বলা হয়, ঠিক আছে, বা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আর আমাদের পরের যে পথটা রয়েছে, অর্থাৎ 5 যেটা রয়েছে, সেই 5টাকে আমরা কি বলবো, পরপদ বলবো বা কনসিকুয়েন্ট বলবো। তাহলে বোঝা গেল। তার মানে আমি যদি এখানে লিখি যে এ অনুপাত বি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার পূর্বপদ আর বিটা কি হয়ে যাবে, উত্তরপদ। অর্থাৎ সামনে যেটা থাকবে সেটা পূর্বপদ আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার উত্তরপদ, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইড কি বলছে। বলছে দেখো দেখো এক মিনিট, বলছে দেখো যদি আর কে এ এবং বি এর মধ্যে m:n অনুপাতে ভাগ করা হয়, তাহলে এ এর অংশ কত হবে। দেখো এর অংশ যেটা হবে সেটা হচ্ছে, দেখো এর জন্য কত হচ্ছে, দেখো এই যে এ, ঠিক আছে, এর জন্য কত হচ্ছে না এম হচ্ছে, এর জন্য কত হচ্ছে এম। তাহলে ওপরে লিখবো আমি এম ডিভাইডেড বাই এই টোটালটার যোগফল, অর্থাৎ কত না এম প্লাস হচ্ছে এন মাল্টিপ্লাই বাই টোটাল যে আমার পরিমাণটা ছিল, অর্থাৎ কত না আর, ঠিক আছে। সেকেন্ডলি দেখো বি এর অংশ যদি আমি বলি, বি এর জন্য দেখো কত রয়েছে না, বি এর জন্য এখানে দেখো এন রয়েছে, তার মানে ওপরে থাকবে এন ডিভাইডেড বাই নিচে যোগফল, অর্থাৎ এম প্লাস এন ইন্টু আর। আর এ ও বি এর অংশের যদি আমরা অন্তর বলি, সেটা কত হবে না এম
সরি পেনটা চেঞ্জ করে নি তাহলে বুঝতে পারবে, এম মাইনাস এন ডিভাইডেড বাই এম প্লাস এন ইন্টু হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এবারে ফর্মুলাটা ব্যাপারটা কি বোঝার চেষ্টা করো, একটা অঙ্ক দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি বললাম যে আমার কাছে 30 টাকা ছিল, ঠিক আছে। কত টাকা ছিল না, আমার কাছে 30 টাকা ছিল। সেই 30 টাকাটা আমি এ আর বি এর মধ্যে মনে করো 3:2 অনুপাতে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তার মানে দেখো, তার মানে এই যে এ ছিল, এ কত টাকা পাবে না, এর ভ্যালু কত আছে 3, তাহলে ওপরে থাকবে 3 ডিভাইডেড বাই এই 3 আর 2 যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে 5 গুণিতক কত না আমার মোট টাকাটা কত 30 টাকা, তাহলে 30, তাহলে কাটাকাটি যদি করি দেখো 5 6 30, তাহলে 6 3 কত টাকা না 6 3 তোমার 18 টাকা, তাহলে এ পাবে কত 18 টাকা। বি এর কথা যদি বলি, বি এর জন্য কত আছে 2, তাহলে ওপরে 2 ডিভাইডেড বাই 3 আর 2 যোগ করলে কত হবে 5 ইন্টু হচ্ছে তোমার 30 টাকা, তার মানে 5 দিয়ে কেটে দাও, 5 6 30, মানে 6 দুগুণে কত টাকা 12 টাকা, ঠিক আছে। অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম, সেই ফর্মুলাটা এখানে আর এখানে তোমাকে লিখে দেওয়া হয়েছে, বোঝা গেল, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট, ঠিক আছে। দেখো কোশ্চেন কি বলছে, বলছে যদি একটি গ্লাসে দুধ, ঠিক আছে, দুধ এবং জলের অনুপাত m:n হয় এবং অন্য গ্লাসে ওই দুধ এবং জলের অনুপাত p:q হয়, তাহলে তৃতীয় গ্লাসে দুধ ও জলের অনুপাত কত হবে যদি ওই গ্লাসে উভয় গ্লাসের মিশ্রণ ঢালা হয়। তার মানে কি বলছে না, তার মানে বলছে যে তোমার কাছে মনে করো দুটো গ্লাস আছে, ঠিক আছে, একটা ফার্স্ট গ্লাস রয়েছে আর একটা সেকেন্ড গ্লাস রয়েছে, ঠিক আছে, আর আরেকটা গ্লাস রয়েছে থার্ড গ্লাস, ঠিক আছে। এবারে বলছে ফার্স্ট গ্লাসে দুধ আর জলের অনুপাত কত না m:2 হচ্ছে n, ঠিক আছে, আর সেকেন্ড গ্লাসে দুধ আর জলের অনুপাত হচ্ছে p:q, ঠিক আছে। এবারে কি করা হয়েছে, এই যে ফার্স্ট গ্লাস ছিল আর সেকেন্ড গ্লাস ছিল, এই টোটালটাকেই আমি কি করেছি থার্ড গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে সেখানে তোমাকে দুধ আর জলের পরিমাণের অনুপাত বের করতে বলছে। দেখো যদি আমরা প্রথম গ্লাসে চলে আসি, প্রথম গ্লাসে দুধ কত ছিল m, তাহলে টোটাল অংশ কত হবে m ডিভাইডেড বাই এটার যোগফল অর্থাৎ m প্লাস n, ঠিক আছে, প্লাস সেকেন্ড গ্লাসের দুধ কত ছিল না p, তাহলে p ডিভাইডেড বাই কত হয়ে যাবে p প্লাস কিউ, এইটা টোটাল দুধ ইস্টু হচ্ছে টোটাল, দেখো জল কত আছে n, তাহলে এখানে হবে n বাই হচ্ছে m প্লাস n প্লাস এখানে দেখো জল কতটা আছে কিউ, তাহলে কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ। এই অনুপাতটা যদি বের করো তাহলে তোমার থার্ড গ্লাসে কতটা দুধ ইস্টু জল আছে তোমার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। দেখো আমাদের 4 নম্বর স্লাইড কি বলছে, বলছে যে যদি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ এরমভাবে চলতে থাকে, তাহলে প্রতিটি অনুপাত কার সঙ্গে সমান হবে না ওপরের অর্থাৎ লবগুলোর টোটাল যোগফল আর হরগুলোর টোটাল যোগফলের সঙ্গে কী হবে সমান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ঘটনাটা কি বলছে দেখা যায়, ঘটনাটা এভাবে বলছে, তুমি মনে করো যে আমি বললাম যে ধরো 2/3 সমান আমি বলে দিলাম ধরো মনে করো 6/9 সমান ধরো আমি বলে দিলাম ধরো 8/12, ঠিক আছে। তাহলে এই যে প্রতিটা অনুপাত কোন অনুপাতের সঙ্গে সমান হবে না যোগ করে ফেলতে হবে, ঠিক আছে। যোগ যদি আমি এখানে করে ফেলি তাহলে দেখো ওপরে কত কত রয়েছে 2 আছে 6 আছে আর 8 আছে, তার মানে কি লিখবো 2 যুক্ত 6 যুক্ত 8 ডিভাইডেড বাই নিচে দেখো 3 9 আর 12, তাহলে 3 যুক্ত 9 যুক্ত কত হবে 12, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দেখো 6 2 8 8 কত হবে 16 ডিভাইডেড বাই 9 3 12 আর 12 কত হবে 24। এবার এটাকে যদি তুমি কাটাকাটি করো কত পাচ্ছ দেখো 4 4 16 4 6 24 2 2 4 2 3 6, অর্থাৎ প্রতিটা অনুপাত কার সঙ্গে সমান হবে 2/3 এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ ফার্স্টে যেটা তোমার ছিল, ঠিক আছে। তাহলে এটা একটা আমার হচ্ছে ফর্মুলা চলে গেল। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে।
নেক্সট স্লাইডে কি বলছে দেখো, এবারে বলছে দেখো ডেফিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ রেশিও, মানে কত কত ধরনের আমাদের অনুপাত রয়েছে। ফার্স্টে দেখো যেটা বলছে সেটা হচ্ছে তোমার মিশ্র অনুপাত বা মিক্সড রেশিও। কি বলছে, যদি x:y এবং p:q দুটি অনুপাত হলে এদের মিশ্র অনুপাত কি হবে না, এর ফার্স্টের যে টার্মটা আছে অর্থাৎ পূর্বপদের সঙ্গে এর পূর্বপদের সঙ্গে এর পূর্বপদের গুণফল, আর এর হচ্ছে পরপদের সঙ্গে ওর পরপদের গুণফল। তাহলে আমি কি পেয়ে যাব না px:qy। অর্থাৎ ব্যাপারটা কীরকম, মনে করো আমার কাছে দুটো অনুপাত দেওয়া আছে, অর্থাৎ মনে করো 3:2 দেওয়া আছে, আর মনে করো 5 তোমার দেওয়া আছে ধরো 7। এবার এ দুজনের কী রেশিও বের করতে বলছে আমাকে, মিক্সড রেশিও বা হচ্ছে মিশ্র অনুপাত বের করতে বলছে। তাহলে আমার কাজ কি হবে, কাজ হচ্ছে এই 3-এর সঙ্গে 5-এর গুণ করা, অর্থাৎ 3×5 কত 15, অনুপাত এই 2-এর সঙ্গে এই 7 গুণ করা, 7×2 কত হবে 14। তাহলে 15:14 হয়ে যাবে, এর হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাত বুঝতে পারলে। চলে আসছি পরের জিনিসটাতে, অর্থাৎ বর্গানুপাতে। ঠিক আছে, দেখো বর্গানুপাত ইংরেজিতে কী বলা হয়, ডুপ্লিকেট রেশিও। কি বলছে দেখো, দুটি সমান অনুপাতের মিশ্র অনুপাতকে ডুপ্লিকেট অনুপাত বলা হয়। দেখো এত কিছু মাথায় রাখতে হবে না, সংজ্ঞা টঙ্গা তোমাকে জিজ্ঞেস করবে না। দেখো বলেছে x:y এর বর্গানুপাত হচ্ছে এই যে প্রথম পদটা আছে তার স্কোয়ার ইস টু দ্বিতীয় যে পদটা আছে তার স্কোয়ার। তার মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে আমি যদি মনে করি যে আমার কাছে একটা অনুপাত 3:2 দেওয়া আছে, তাহলে তার যে ডুপ্লিকেট রেশিওটা হবে, তার যে ডুপ্লিকেট রেশিওটা হবে সেটা কি না, এই 3-এর স্কোয়ার যদি আমি করি কত আসবে 9, অনুপাত 2-এর স্কোয়ার যদি করি কত আসবে 4। তাহলে এই যে 9:4 যে চলে এলো, 9:4 যে চলে এলো, এটাই হচ্ছে তোমার ডুপ্লিকেট রেশিও। ঠিক আছে, নেক্সট দেখো বলছে বর্গামূল অনুপাত অর্থাৎ সাব ডুপ্লিকেট রেশিও। দেখো এখানে তুমি বর্গ করছিলে, এখানে কি করবে বর্গমূল করবে। দেখো h/b ছিল, তার হচ্ছে √a/√b। তার মানে তোমাকে যদি বলে দেয় যে একটা অনুপাত 4:9, তাহলে তার যেটা সাব ডুপ্লিকেট, ঠিক আছে, সাব ডুপ্লিকেট রেশিও হবে সেটা হচ্ছে বর্গমূল 4 অনুপাত কত বর্গমূল 9। অর্থাৎ দেখো বর্গমূল 4 মানে 2 কত হয়ে যাবে 3। তাহলে এটাই তোমার হয়ে যাবে কি, এটাই তোমার হয়ে যাবে ওর জন্য সাব ডুপ্লিকেট রেশিও বা বর্গমূলানুপাত। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট স্লাইড দেখো কি বলছে, নেক্সট স্লাইড বলছে ঘনানুপাত। কি বলছে, ঘনানুপাত অর্থাৎ ট্রিপ্লিকেট রেশিও। এখানে কিছু করা হবে না, যে অনুপাতটা রয়েছে তার প্রথম পদ অর্থাৎ পূর্বপদ আর উত্তর পদের কি করা হবে না ঘন করা হবে। ঠিক আছে, অর্থাৎ কিউব করতে হবে। অর্থাৎ আমাকে যদি বলে আমাকে যদি বলে যে 2:3 কোনো একটা অনুপাত আছে, তার যে ঘনানুপাত হবে সেটা কি হবে না 2-এর কিউব, অনুপাত কত হবে 3-এর কিউব। তার মানে দেখো 2-এর কিউব 8 আর 3-এর কিউব কত হবে 27। তাহলে 8:27 হয়ে যাবে। তারপরে দেখো আছে ঘন মূলানুপাত। তার মানে এখানে কি করতে হবে, ওপরটাতে ঘন করছিলাম, এখানটাতে আমরা কি করব ঘন মূল করব। ঠিক আছে, অর্থাৎ ধরো আমাকে যদি বলে দেয় যে 8:27, ঠিক আছে, এর তুমি হচ্ছে কি বের করবে, ঘনমূল অনুপাত বের করবে। কীভাবে বের করবে না, দেখো তাহলে আমি ঘনমূল কত করব, ঘনমূল 8 অনুপাত হচ্ছে ঘনমূল হচ্ছে 27। ঠিক আছে, তার মানে ভ্যালুটা কত আসবে, দেখো 8-এর ঘনমূল করলে 2 আর 27-এর ভ্যালু ঘনমূল করলে 3। তাহলে 2:3 হচ্ছে আমার এর ঘন মূলানুপাত বা সাব ট্রিপ্লিকেট রেশিও হয়ে যাবে। নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে বিপরীত অনুপাত বা হচ্ছে ইনভার্স রেশিও। বলছে একটি অনুপাতের প্রতিটি পদের অনন্যকের অনুপাতকে বিপরীত অনুপাত বলে। দেখো লেখা আছে a:b, এর বিপরীত অনুপাত কত হবে, এর অনন্যক 1/a:1/b। ঠিক আছে, অর্থাৎ যদি এখানে বলে যে 3:2, এর যেটা হচ্ছে বিপরীত অনুপাত হবে সেটা হচ্ছে 1/3:1/2। তাহলে উপর যদি আমি 6 দিয়ে গুণ করে দেই, তাহলে 2 কত হয়ে যাবে 3। ঠিক আছে, অর্থাৎ উল্টোটা আর কি। দেখো এখানে 3:2 ছিল, এখানে 2:3 হয়ে গেল। ঠিক আছে, মানে জেনারেলি এটা হচ্ছে a:b যদি হয় তার বিপরীত অনুপাতটা b:a হয়। অর্থাৎ পদটা ইন্টারচেঞ্জ করে নেয়, যেটা পূর্বপদ ছিল সেটা উত্তরপদ হয়ে যায়, যেটা উত্তরপদ ছিল সেটা পূর্বপদ হয়ে যায়। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। দেখো এরপরে যেটা আমরা আলোচনা করবো, দেখো এর আগে পর্যন্ত কোথায় আলোচনা হলো ইনভার্স রেশিও। ঠিক আছে, ইনভার্স রেশিও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, 1 মিনিট এটা একটু ডিলিট করে নেই, তারপরে আমরা আলোচনা আসছি। ঠিক আছে, ইনভার্স রেশিও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটাতে চলে আসি।
দেখো নেক্সট যেটাতে আসবো, ইনভার্স রেশিও হলো। তারপরে যেটা আমাদের রয়েছে, আমাদের তারপর স্লাইডটা তৈরি করা নিয়ে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। পরে যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও, ঠিক আছে। কি পড়বো আমরা এবারে? কম্পাউন্ড, ঠিক আছে, COMPOUND, কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিওকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় যৌগিক অনুপাত। কি বলা হয়? বাংলায় বলা হয় যৌগিক অনুপাত, বা হচ্ছে কি আরেকটাও বলা হয়, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা কি মিশ্র অনুপাত। দেখো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা কি বোঝার চেষ্টা করো। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি না, মনে করো তোমার কাছে এরকম একটা ধরো A:B দেওয়া আছে, আবার ধরো X:Y দেওয়া আছে, আর মনে করো P:Q দেওয়া আছে, ঠিক আছে। এবার এদের যে যৌগিক অনুপাতটা হবে সেটা কি হবে না, সেটা হচ্ছে এই পূর্বপদ যেগুলো আছে প্রত্যেকটার পূর্বপদের গুণফল ডিভাইডে মানে অনুপাত প্রত্যেকটার পরপদের গুণফল। তাহলে প্রত্যেকটা পূর্বপদ কত আছে? দেখো এখানে A আছে, এখানে X আছে, আর এখানে P আছে। তাহলে কি লিখবো? A গুণিতক X গুণিতক P হয়ে গেল। অনুপাত কত হবে? পরপদগুলো মানে B, Y আর Q। তাহলে B ইন্টু Y ইন্টু Q। তাহলে এটাই হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। দেখো একটা উদাহরণ নিয়ে নেওয়া যায়। মনে করো বললো যে 2:3 আছে, ঠিক আছে। আর মনে করো বললো 4:5 আছে। আর মনে করো বললো যে 3:2 হচ্ছে তোমার হচ্ছে কত রয়েছে? মনে করো 7 রয়েছে, ঠিক আছে। এদের যে যৌগিক অনুপাত হবে অর্থাৎ 2, 4 আর 3-এর গুণফল, তাহলে কী লিখবো? 2 গুণিতক 4 গুণিতক 3, ঠিক আছে। অনুপাত কত হবে? অনুপাত হবে দেখো 3 গুণিতক 5 গুণিতক 7। তাহলে 3 গুণিতক 5 গুণিতক কত হবে? 7। তাহলে অনুপাত আছে মানে কাটাকাটি তো যাবে, তার মানে এখানে একটা 3, এখানে একটা 3 কেটে গেল, ঠিক আছে। আর তো কাটাকাটি কোথাও যাবে না। তাহলে 4 2 কত হবে? 8। অনুপাত হচ্ছে 5 7 কত না 35। তাহলে এটা বেরিয়ে গেল আমার কি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, বা ইংরেজিতে যাকে আমরা বলছি কম্পাউন্ড রেশিও, ঠিক আছে। আমরা কি বললাম? একে কম্পাউন্ড রেশিও, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট পেজে। দেখো নেক্সট পেজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করছি। রুল নাম্বার 1, ঠিক আছে। রুল নাম্বার 1 কি বলছে? রুল নাম্বার 1 বলছে যে যদি আমার কাছে দুটো অনুপাত থাকে, অর্থাৎ দুটো অনুপাত কি কি না, A:B আছে মনে করো, আর মনে করো যে আমার কাছে C:D আছে, ঠিক আছে। তাহলে আমার কাছে এই দুটো অনুপাত রয়েছে, A:B আর হচ্ছে C:D, ঠিক আছে। তাহলে 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 আমরা লিখতে পারি কি এখান থেকে? তাহলে আমরা লিখতে পারি যে যে A:B গ্রেটার দেন C:D। কখন না, যদি AD গ্রেটার দেন কি হয়? BC হয়, ঠিক আছে। যেমন ব্যাপারটা কীরকম না, বলছে যদি দুটো অনুপাত এভাবে থাকে এবং আচ্ছা এটাকে যদি আমরা দেখো ভাগ আকারে লিখি তাহলে আমরা কী পাবো? সেটাকে লিখি তাহলে বুঝতে পারবে। এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে দেখো A/B সমান হচ্ছে C/D পাচ্ছি। কণাকণি গুণ করলে AD আর কি হবে? BC গুণ হবে। ওটাই এখানে লেখা হয়েছে, AD গ্রেটার দেন BC হলে A:2Bটা C:2D থেকে কী হবে? বড় হবে, ঠিক আছে। সিমিলারলি সেকেন্ড নম্বরে দেখো, সেকেন্ড নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি না, A:B লেস দেন C:D যদি কি হয়? এটা উল্টো হয়ে যায়, অর্থাৎ AD আগেরটা গ্রেটার দেন ছিল, এখানে লেস দেন হয়ে যাবে BC, ঠিক আছে। আর 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে A:B সমান হচ্ছে C:D যদি AD সমান হচ্ছে BC হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই তিনটে এখান থেকে রুল নাম্বার 1-এ চলে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা রুল নাম্বার 2, ঠিক আছে। দেখো রুল নাম্বার 2 চলে আসছে। রুল নাম্বার 2 কি বলছে দেখো, ধরো মনে করো তোমাকে কোনো দুটো অনুপাতের মধ্যে তুলনা করতে দিল, ঠিক আছে। দুটো অনুপাতের মধ্যে তুলনা করতে দিল, যেমন ধরো বলে দিল তোমাকে, আমি বলছি যে সাপোজ বলছি যে 2:3, ঠিক আছে। 2:3 ও 4:5 এর মধ্যে কোনটি বড়, ঠিক আছে। এর মধ্যে কোনটি বড়?
তা কোনটি বড় আমরা কি করে বের করব? দেখো কোনটি বড় সেটা আমরা বের করতে পারি এখান থেকে। কীভাবে বের করব? না, আগে আমরা জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, ভগ্নাংশ আকারে। তাহলে 2:3কে আমি কি লিখতে পারি? 2/3 লিখতে পারি। আর 4:5কে লিখতে পারি 4/5। এবার আমাকে কি কাজ করতে হবে? হয় আমাকে এই নিচেরগুলোকে সমান করতে হবে, না হলে উপরেরগুলোকে সমান করতে হবে। নিচেরগুলোকে সমান করতে গেলে তাহলে তোমাকে 3 আর যে 5 রয়েছে, এই 3 আর 5-এর কী বের করতে হবে? তোমাকে লসাগু বের করতে হবে। তাহলে 3 আর 5-এর লসাগু কত হয়? 3 আর 5-এর লসাগু হয় 15। তার মানে দেখো আমি এটাকে যদি করি তাহলে 15 করতে হবে। 15 যদি করি তাহলে দেখো 2-এর সঙ্গে আমি কত গুণ করলাম? 2-এর সঙ্গে আমি, আচ্ছা 15 করতে গেলে 3-এর সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে। তাহলে 3 5-এ 15। তাহলে উপরে 2-এর গুণিত কত হবে? 2 হবে। তাহলে 2 2-এ কত হয়ে যাবে? 4-এর 15। সিমিলারলি এর নিচে যদি 15 করতে হয় তাহলে 5 3-এ 15, তাই না? তাহলে উপরেও কত গুণ হবে? না, উপরেও 3 গুণ হবে। 4 3-এ কত হবে? 12। তার মানে নিচে যা গুণ হবে উপরেও সেটা দিয়েই গুণ হবে। এবারে দেখো নিচে সবার সমান চলে এসছে, তাই না? নিচে কী হয়েছে? সবার সমান চলে এসছে। দেখো এরও 15 চলে এসছে আর এরও 15 চলে এসছে। উপরটা যার বড় সে বড়, এটা বড়। তার মানে 4:5 কি? 4:5 এখানে বড় হয়ে যাবে। ঠিক আছে, 4:5 কি হয়ে যাবে? বড়। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি তোমার রয়েছে, সেটা কি পদ্ধতি? না, একই রকমভাবে ভগ্নাংশ আকারে লেখো 2/3 আর হচ্ছে 4/5। এবারে আমরা নিচেরটা না সমান করে ওপরেরটা সমান করব। ওপরে দেখো সমান করতে গেলে 2 আর 4-এর যদি আমরা লসাগু বের করি কত বেরোবে? 4 বেরোবে। তাহলে 4 করতে গেলে একে কয় দিয়ে গুণ করতে হবে? না, গুণিতক 2। তাহলে 2 2-এ 4 ডিভাইডেড বাই, উপরে 2 দিয়ে গুণ হয়েছে মানে এও 2 দিয়ে গুণ হবে। 2 3-এ কত হবে? 6। আর এটা তো যেমন ছিল তেমনই পড়ে থাকবে, অর্থাৎ 4/5ই থেকে গেল। এবার যদি তোমরা এখানে খেয়াল করো, দেখো এরও ওপরে 4, এরও ওপরে 4। তাহলে নিচের এর আছে 6, এর আছে 5। এবার নিচের ক্ষেত্রে উল্টোটা, যার বড় হবে সে সব থেকে ছোট হবে। তাহলে 6 বড়, তার মানে 2/3 সব থেকে ছোট, 4/5 কী হবে? এখানে বড় কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড জিনিসটা আশা করি সেকেন্ড রুলটা বোঝা গেল। ঠিক আছে, চলে আসবো আমরা এবারে থার্ড রুলে। ঠিক আছে, চলে আসবো কোথায়? আমরা থার্ড রুলে। আচ্ছা 1 মিনিট, দেখা যাক তো আমাদের আগের কোনো পেজ মিস গেছে কি না। ঠিক আছে, দেখে নিই একবার। আচ্ছা এখানে একটা পেজ মিস গেছে। আচ্ছা আচ্ছা, এইটা তাই বলি, এটা একবার বুঝে নাও। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, সেকেন্ড পেজটা মিস চলে গেছে। ঠিক আছে, দেখো কি বলছে, যদি A:B, 1 মিনিট, যদি A:B সমানুপাত C:D হয়, তাহলে এই যে প্রথমের যে পদটা রয়েছে এবিকে বলা হয় চরম, সরি এবি বলছি 1 মিনিট, এবি নয়, এই যে এ আর হচ্ছে লাস্টের পদটি, মানে একদম প্রথম পদটা আর একদম শেষ পদটা, এদেরকে বলা হয় চরম পদ বা এক্সট্রিমস। আর মাঝখানে যেটা রয়েছে অর্থাৎ বি আর এই যে সি, এদেরকে বলা হয় দেখো মধ্যপদ বা হচ্ছে মিনস। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস কি মনে রাখবে, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ এক্সট্রিমস ইজ ইকাল টু প্রোডাক্ট অফ মিনস। মানে এ আর ডি এর গুণফল যা হবে, বি ও সি এর গুণফলও কী হবে? তাই কিন্তু হবে। ঠিক আছে, যেমন যদি আমি একটা উদাহরণ নেই এখানে, সেটা কীরকম? উদাহরণটা ধরে নিচ্ছি যে 2:3 সমানুপাত চিহ্ন, ধরো মনে করো ধরো 6:9। তাহলে দেখো এখানে যদি আমি খেয়াল করো তুমি, এই 2 আর 9টাকে আমরা কি বলছি? চরম পদ। ঠিক আছে, এবার বলছে কি, এই যে চরম পদগুলোর গুণফল মানে 2 আর 9-এর গুণফল কত হবে? 18। ঠিক আছে, চরম পদগুলোর গুণফল এই যে মধ্যপদ রয়েছে এদের গুণফলের সঙ্গে সমান হবে। 6 3-এ কত হবে? 18। তাহলে দু ক্ষেত্রেই দেখতে পাচ্ছ কি বেরোচ্ছে? 18 বেরোচ্ছে। অর্থাৎ পূর্বপদগুলোর চরম পদগুলোর গুণফল এবং মধ্যপদগুলোর গুণফল সবসময় কী হবে? সমান হবে। নেক্সট যেটা বলছি দেখো, সেটা হচ্ছে কি না, যে কোনো ভগ্নাংশের পূর্বপদ এবং পরপদকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো কি বলছে, যে ধরো মনে করো আমি বললাম যে 2:3। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখলে 2/3 লিখবো। এবারে যা গুণ করবো একই গুণ করব। মনে করো আমি ওপরটার সঙ্গে যে 5 গুণ করছি, তাহলে নিচেরটার সঙ্গে আমায় কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তার মানে 2 5-এ কত আসবে? 10 আর 5 3-এ 15। এবারে দেখো এই যে অনুপাতটা 10 আর 15 আর 2 আর 3, এটা কিন্তু দুটোই সেম। ঠিক আছে, তার মানে যে কোনো একই সংখ্যা দ্বারা যদি প্রত্যেকটা পদকে অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদকে
একই সংখ্যা দিয়ে গুণ করো বা একই সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে সেই অনুপাতটা সবসময় কী থাকে, একই থাকে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলছে যে এই যে একটা জিনিস খেয়াল করো, এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স ইস টু সি প্লাস এক্স বাই ডি প্লাস এক্স। কথাটার অর্থ কি? ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে মনে করো 2:3 সমানুপাত মনে করো বলে দিল যে 4:7 ধরো 7 বললো এদের প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে সম্পূর্ণ সংখ্যাগুলি একটি অনুপাতে বা সমানুপাতে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটা এক্স ধরে করতে পারি, যখন অঙ্ক করবো সেখান থেকে ডিটেলস আর একটু বলে দেবো। ঠিক আছে, তো চলো চলে যাওয়া যাক একদম লাস্ট পেজে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা হলো রুল নাম্বার 2। চলে আসবো আমরা রুল নাম্বার 3-তে। ঠিক আছে, চলে আসছি আমরা রুল নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, রুল নাম্বার 3 কি বলছে একবার দেখে নেওয়া যায়। রুল নাম্বার 3 বলছে কি যে, আচ্ছা এগুলো আমাদের বলা হয়ে গেল। রুল নাম্বার 3 বলছে যে যদি তোমার A:B, যদি তোমার আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, যদি তোমার A:B সমান B:C হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ বি কটা জায়গায় আছে, দুটো জায়গায় রয়েছে। আচ্ছা মানে যদি হয় তাহলে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি হবে সি। তাহলে কি লিখতে পারবো যে তাহলে তাহলে সি কে এ ও বি এর তৃতীয় সমানুপাতি বলা হবে। ঠিক আছে, কি বলা হবে? তৃতীয় সমানুপাতি বলা হবে, তৃতীয় সমানুপাতি বলা হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, তৃতীয় সমানুপাতিটাকে ইংরেজিতে কি বলা হয় একটু বলে দিই। তৃতীয় সমানুপাতিটাকে বলা হয় থার্ড প্রপোর্শনাল। কি বলা হয়? থার্ড প্রপোর্শনাল। আচ্ছা, যদি আমরা একটু উদাহরণ নিয়ে নিই এখানে, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই, যদি আমরা এখানে একটু উদাহরণ নিয়ে নিই। ঠিক আছে, যদি আমরা একটু উদাহরণ নিয়ে নিই, দেখো কি হতে পারে। উদাহরণ যদি নেই, যে ধরো আমি বললাম যে তুমি 16 ও 32-এর, ঠিক আছে 16 ও 32-এর তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল নির্ণয় করো। তাহলে কি করব? আমি ধরে নেব যে থার্ড প্রপোর্শনাল হলো এক্স। তাহলে দেখো এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। তাহলে 16:x সমানুপাত 32 অনুপাত কি লিখবো, সরি x:32। এক মিনিট তাহলে কি লিখবো, এক্স অনুপাত হচ্ছে 32। তাহলে এদের যদি ভাগ আকারে লেখো তাহলে কি লিখতে পারো না, 16/x সমান হচ্ছে এক্স বাই হচ্ছে 32। তাহলে কণাকণি গুণ করো, গুণ করলে কী পাবে না, x² সমান 16 গুণিতক 32। ঠিক আছে, তাহলে x সমান কত হবে না, বর্গমূল 16 গুণিতক 32। ঠিক আছে, এবারে এটার ভ্যালু বের করবে। এটা আমি নর্মালি করতে গিয়ে দিলাম, অসুবিধা নেই। যদিও এটা করো তুমি বেরোবে কত, 16√2 বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। ঠিক আছে, এবার শর্টকাট ট্রিক কেমনভাবে হতে পারে দেখো, এটাকে যদি আমি ভেঙে লিখি, এবারে কত আছে A:B, তার মানে ওটাকে কত লিখতে পারি, A/B লিখতে পারি সমান, দেখো B:C আছে, ওটাকে B/C লিখতে পারি। তাহলে কণাকণি যদি এইভাবে গুণ করো তুমি, তাহলে B গুণ করলে B² সমান A আর C গুণ করলে AC। তাহলে এখান থেকে বি সমান কত পাবো, √AC। অর্থাৎ তোমাকে আর করতে হবে না, ডাইরেক্ট দেখো এই 16 গুণিতক 32-এর রুট হবে, যেটা তুমি এখানে এসে পেয়েছিলে সেটা তুমি এখান থেকে একবারে পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? ঠিক আছে, চলে আসবো আমরা রুল নাম্বার 4-এ। ঠিক আছে, চলে আসছি আমরা রুল নাম্বার 4। ঠিক আছে, রুল নাম্বার হচ্ছে 4। দেখো 4 নম্বর নিয়ম কি বলছে। 4 নম্বর নিয়ম বলছে যে যদি A অনুপাত B সমানুপাত C অনুপাত D হয়, তাহলে তাহলে D হয়ে যাবে কি, ABC এর চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে ডি হয়ে যাবে কি, ABC এর চতুর্থ সমানুপাতি। আচ্ছা, ব্যাপারটা কীরকম, তাহলে দেখো এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, তাহলে A:B, তাহলে A/B সমান C:D, তার মানে C বাই কত হবে D। তাহলে কণাকণি যদি গুণ করো, আমার দরকার কিসের মান, D এর মান। তাহলে AD সমান, এক মিনিট, AD সমান
বি গুণিতক সি, তাহলে বিসি। এখান থেকে দেখো ডি সমান কত পাবো, বিসি বাই হচ্ছে এ। তাহলে এটাই হলো তোমার ফোর্থ প্রপোর্শনাল। ঠিক আছে, যেমন উদাহরণ একটা নিয়ে নিই। যদি বলে যে তুমি 3, 7 এবং 9-এর চতুর্থ সমানুপাতি বের করো। ঠিক আছে, কীভাবে বের করবো না, দেখো এই সূত্রটা আমি ডাইরেক্ট বসাতে পারি যে চতুর্থ সমানুপাতি সমান কী হবে, বি গুণিতক সি। বি মানে এখানে এটা বি আর এটা সি। ঠিক আছে, তাহলে 9 গুণিতক 7 ডিভাইডেড বাই এই প্রথম অঙ্কটা যত পড়ে আছে অর্থাৎ 3, তাহলে 3 দিয়ে কেটে দিলে 3 3 9, 3 7 21। তাহলে চতুর্থ সমানুপাতি কত সহজে বেরিয়ে গেল, 21 কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা রুল নাম্বার 5। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি রুল নাম্বার কত না, রুল নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 5-এর কথা যদি আমরা বলি, রুল নাম্বার 5 কি বলছে যে মিন প্রপোর্শনাল কিভাবে বের করব। ঠিক আছে, বা মধ্য সমানুপাতি কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 4-এ আমরা কি বলছি, 5-এ কি বলছি, মধ্য সমানুপাতি নির্ণয়। ঠিক আছে, বা মিন প্রপোর্শনাল। ঠিক আছে, মধ্য সমানুপাতি নির্ণয় বা মিন প্রপোর্শনাল। ঠিক আছে, দেখো যদি এমনভাবে হয় যে এ অনুপাত এক্স অনুপাত সমানুপাত এক্স অনুপাত বি, তাহলে এক্সটাকেই আমরা কি বলবো, মধ্য সমানুপাতি। এক্সটাকে আমরা কি বলবো, মধ্য সমানুপাতি। ঠিক আছে, যেমন একটা উদাহরণ নেওয়া যায়। উদাহরণদায়ক আমরা এখান থেকে কি লিখতে পারি, যে মনে করো আমাকে বললো যে 4 ও 25-এর, ঠিক আছে, 4 ও 25 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছি। ঠিক আছে, মধ্য সমানুপাতি। তো দেখো এটাকে যদি আমি প্রথমে ভগ্নাংশ আকারে লিখি, এ ইস টু এক্সকে লিখতে পারি এ বাই এক্স, এক্স ইস টু বিকে লিখতে পারি এক্স বাই বি। তারপরে যদি আমরা এখানে এরমভাবে কণাকণি গুণ করি, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার সমান হচ্ছে এ বি, এক্স সমান কত হবে, রুট ওভার এ বি। তার মানে এখানে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারো, রুট ওভার কত হবে 4 গুণিতক 25, 4-এর বর্গমূল 2 আর 25-এর বর্গমূল 5, তাহলে 2 5 10, 10টা হয়ে গেল তোমার কি এখানে মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতি বের করানোর নিয়ম গেল এটা। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী রুলে, অর্থাৎ রুল নাম্বার, আচ্ছা আগেরটা কত গেল, রুল নাম্বার 5। এবারে দেখো রুল নাম্বার 6। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা রুল নাম্বার 6। ঠিক আছে, রুল নাম্বার 6 কি বলছে, রুল নাম্বার 6 কিছুই নয়, এখানে কিছু টার্ম সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, কি জানবো, টার্ম সম্পর্কে। যেমন যদি আমরা এখানে ধরে নিই যে আমাকে দেওয়া আছে কি না, এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি দেওয়া আছে মনে করো। তার মানে এটাকে এভাবে লিখতে পারি যে এ বাই বি সমান হচ্ছে কত, সি বাই ডি। তাহলে আমরা এখানে যে জিনিসগুলো আলোচনা করব সেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে ইনভারটেন্ডো। ঠিক আছে, ইংলিশ টার্মগুলোই লিখছি, বাংলা টার্ম এগুলোর প্রচলিত নেই অতটা। তাহলে ইনভারটেন্ডো, সরি 1 মিনিট, বানানটা একটু স্পেলিংটা ঠিক করে নেই। ইনভারটেন্ডো, প্রথমে আমরা ইনভারটেন্ডো আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করব অল্টারনেন্ডো। কি আলোচনা করব, অল্টারনেন্ডো। তারপরে আমরা আলোচনা করব অল্টারনেন্ডো, টার্মগুলো হয়তো কঠিন কিন্তু জিনিসটা খুবই সহজ। তারপরে আলোচনা করব কম্পোনেন্ডো। ঠিক আছে, কম্পোনেন্ডো। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করব ডিভিডেন্ডো। ঠিক আছে, কি আলোচনা করব, ডিভিডেন্ডো সম্পর্কে আলোচনা করব। তারপরে একসঙ্গে আলোচনা করব কি না, কম্পোনেন্ডো প্লাস হচ্ছে ডিভিডেন্ডো একসাথে আলোচনা করব। তো দেখো ইনভারটেন্ডোটা কি, ইনভারটেন্ডো বলছে যে দেখো ইনভার্স কতটা আছে এর মধ্যে, কি আছে, ইনভার্স কতটা আছে, তার মানে পুরো উল্টে দেবো। দেখো এটা এ বাই বি ছিল, এটাকে আমি লিখে দেবো কি, বি বাই এ সমান, ওদের সি বাই ডি ছিল, এটাই কি লিখে দেবো, ডি বাই সি। এটাই তোমার হচ্ছে কি, এটাই তোমার হচ্ছে ইনভারটেন্ডো বা ইনভার্স। ঠিক আছে, অল্টারনেন্ডোটা কি, অল্টারনেন্ডোটা হচ্ছে যে মানে সবার হচ্ছে কি করবে, স্থান পরিবর্তন করবে। কি করবে, স্থান পরিবর্তন করবে। অর্থাৎ কি ঘটনাটা ঘটাবো না, দেখো এখানে এ আর ডি একই জায়গায় থাকবে, অর্থাৎ এ ডিভাইডেড বাই আর নিচে কি থাকবে, ডি থাকবে। এবারে দেখো বি এখানে ছিল আর সি এখানে ছিল, এরা পরস্পর কি করবে, স্থান পরিবর্তন করবে। অর্থাৎ বি চলে আসবে, সি চলে আসবে এখানে, বি চলে যাবে ওখানে। তাহলে এটাই তোমার হয়ে যাবে কি, অল্টারনেন্ডো। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে আসি কম্পোনেন্ডো। কম্পোনেন্ডো মানে এখানে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। ঠিক, সরি,
কম্পোনেন্ট মানে ওপরের যে লবটা রয়েছে লবের সঙ্গে হরটা যোগ হবে, আর নিচে হর যেমন আছে তেমন থাকবে। তাহলে ছিল কত এ বাই বি, তাহলে ওপরে লিখবো এ প্লাস হরটা উঠে গেল, তাহলে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই কত হবে ডি। ঠিক আছে, তার মানে নিচের টার্ম যা আছে থাকলো, ওপরের লবগুলোর সঙ্গে হরগুলো আরেকবার করে কি হয়ে গেল যুক্ত কিন্তু হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো ডিভিডেন্ডো। ডিভিডেন্ডো মানে কি, ওখানে কম্পোনেন্ডোটাতে কি করলাম আমরা, কম্পোনেন্ডোটাতে যোগ করলাম, আর ডিভিডেন্ডোতে আমরা কি করব বিয়োগ করব। কি করব না বিয়োগ করব। ঠিক আছে, ইনভার্টেন্ডোতে কি করলাম আমরা উল্টোলাম, কি করলাম উল্টালাম। ঠিক আছে, আর অল্টারনেন্ডোতে আমরা কি করলাম যে বি ও সি, আচ্ছা এক মিনিট একটু এভাবে লিখে দিই, বি আর সি পরস্পর কি করলো স্থান পরিবর্তন করলো। ঠিক আছে, এবারে বিয়োগের ক্ষেত্রে যেখানে যেখানে যোগ চিহ্ন ছিল এই আগেরটা এখানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি বাই বি ইজিক্যাল টু সি মাইনাস ডি বাই কত হবে ডি। তাহলে এই হয়ে গেল তোমার ব্যাপার। ঠিক আছে, এবারে দেখো কম্পোনেন্ট আর ডিভিডেন্ড একসাথে, মানে অর্থাৎ যোগ আর বিয়োগ কী হবে একসাথে, অর্থাৎ ওপরেরগুলোকে আমরা যোগ করব, নিচেরগুলোকে আমরা বিয়োগ করব। অর্থাৎ দেখো এ বাই বি ছিল, তাহলে ওপরে আমরা কি লিখবো এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি ইজিক্যাল টু সি প্লাস ডি বাই হচ্ছে সি মাইনাস ডি। এই হলো তোমার হচ্ছে কম্পোনেন্ডো আর কি না ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো কথার অর্থ কি যোগ, আর ডিভিডেন্ডো কথার অর্থ হচ্ছে বিয়োগ। তার মানে আগে যোগ করেছি, তারপর আমরা কি করেছি বিয়োগ কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, আরেকটা রুলস তোমাদের আর লাস্ট বাকি আছে থিওরি পার্ট থেকে, সেটা হচ্ছে একবার আলোচনা করে নেওয়া যাক। দেখো এটা তাহলে সেটা কত হবে, রুল নাম্বার 7। ঠিক আছে, তো চলো রুল নাম্বার 7-এ চলে যাওয়া যাক। দেখো আমরা আলোচনায় আসবো রুল নাম্বার 7 আর 7। রুল নাম্বার 7, দেখো রুল নাম্বার 7 কি বলছে। রুল নাম্বার 7 বলছে যে যদি তোমাকে এরমভাবে কিছু দেওয়া থাকে, কিরমভাবে না, ধরো মনে করো তোমাকে দেওয়া থাকলো ইফ, যদি তোমাকে দেওয়া থাকে যে এ বাই বি সমান সি বাই ডি সমান আই বাই হচ্ছে জে দেওয়া আছে, ডট ডট করে করে সমান হচ্ছে কে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস লিখতে পারি। প্রথম জিনিস কি, প্রথম জিনিস হচ্ছে ওপরের সবগুলোকে যোগ করে দেওয়া, মানে অনুপাতটা, যেটা আগে আমরা এখানে করেছিলাম, একবার দেখিয়ে দিই তোমাকে। এই যে কোন জায়গাটা করেছিলাম, কোন জায়গাটা আরেকটু এদিকে, এই জায়গাটা করেছিলাম, প্রত্যেকটা অনুপাত ওপরের সঙ্গে যোগফলগুলোর সঙ্গে সমান হচ্ছিল। দেখো এখানে এই যে যোগফলগুলোর সঙ্গে সমান হচ্ছিল, সেটাই ওখানে তাহলে করব আমরা। কি করব না ওপরেগুলোকে সব যোগ করে দেবো, এ সি এগুলো সব যোগ করে দেবো। ঠিক আছে, এ সি আই এগুলোকে সব যোগ করে দেবো। তাহলে ওপরে কি লিখবো এ প্লাস সি প্লাস আই প্লাস ডট ডট করে, নিচে আমরা কি লিখবো, নিচে লিখবো বি প্লাস ডি প্লাস জে প্লাস ডট ডট করে সমান দেখো কত হবে কে হবে, এখানে যেই কে ছিল এখানে সেই কে বসে যাবে। আর 2 নম্বরে বা বির দাগে এখান থেকে যেটা লিখতে পারি, ওপরের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওখান থেকে কী লেখা যেতে পারে না কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দিলাম। তার মানে কি পি অফ এ প্লাস কিউ অফ সি প্লাস এন অফ আই বা সরি আর অফ আই প্লাস ডট করে চলে গেল। নিচের দিকে আমরা কি লিখবো, নিচের দিকেও সেই পি কিউ দিয়েই গুণ করব। তার মানে পিবি প্লাস কিউডি প্লাস আর জে প্লাস ডট করে চলে গেল, এর ভ্যালুটাও কী হবে কে এর সঙ্গে সমান হবে। কী লিখে রাখবে, যেখানে হচ্ছে এ আচ্ছা এ নয় সরি, যেখানে হচ্ছে কি এক মিনিট একটু ক্লিয়ার করে নেই তারপরে বলছি। ঠিক আছে, যেখানে তোমার হচ্ছে পি কিউ আর আর এরা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, এরা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে দেখো তোমাদের অনুপাত সমানুপাত থেকে মোটামুটি এই কটা থিওরি পার্ট ছিল। যদিও আমরা এখানে শর্ট টেকনিক, ঠিক আছে, যদিও আমরা এখানে শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করিনি, কোনো একটা ভিডিওতে, এর পরের ভিডিওতে আমরা শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করে দেবো। আর এখান থেকে বিগত বছরে বিশেষ করে আমরা এই চ্যানেলে এসএসসিকে টার্গেট করছি, অর্থাৎ তোমার কোনটা না স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, ওটাকে টার্গেট করছি। তাহলে ওখান থেকে যে সমস্ত তোমার হচ্ছে পিওয়াই কিউ আছে অনুপাত সমানুপাত থেকে সবগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে,
আর এরকমভাবে আমাদের চ্যানেলে রেগুলারলি ম্যাথের ফুললি কনসেপ্ট ওয়াইজ ভিডিও আসতে থাকবে। তার সঙ্গে সঙ্গে ম্যাথ তো চলছে, তার সঙ্গে সঙ্গে জিকের ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে ম্যাথ এবং জিকের যদি তৈরি মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আমি বলবো যে সাবস্ক্রাইব তোমরা করে দিও। আর এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে পেয়ে যেতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। চলো টাটা।